ওগো ভিয়ান ভাইয়া, প্লিজ এই ডাইনোসরটাকে আমার সামনে থেকে সরাও। ও খেয়ে ফেলবে গো আমায়। সপ্তর্ষির কথা শুনে ভিয়ানের পেট ফেটে হাসি আসছে। তবুও অনেক কষ্টে হাসি সংবরণ করে সে যথাসম্ভব গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই সামান্য ছোট নিরীহ একটা প্রাণীকে তো ডাইনোসর বলে মনে হচ্ছে, আর ও কেন তোকে খেয়ে ফেলবে? ছি, তুই নাকি কিছুতেই ভয় পাস না? তাহলে এটাকে দেখে এত ভয় পাচ্ছিস কেন? আহারে, কত কিউট ইনোসেন্ট আর স্মল একটা ক্রিয়েচার। আহা, দেখলে চোখ জুড়িয়ে যায়। সপ্তর্ষির ভিয়ানের উপরে ভীষণ রাগ উঠেছে। তবে নিজের উপর বিপদ না কাটা পর্যন্ত সে কিছুতেই ভিয়ানের উপর নিজের রাগটা প্রকাশ করতে পারবে না। তাই সে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় ভাবতে লাগলো। এদিকে এসবের চক্করে সে যে ভিয়ানকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ফেলেছে সেটা একদমই বুঝতেই পারল না। ভিয়ানও তার এই অবস্থার পূর্ণ সুযোগ নিল। কিটকিট করে হেসে সে পুনরায় সপ্তর্ষির সামনে তেলাপোকাটা নিয়ে এসে ভীতকণ্ঠে বলে উঠল, এটা দেখ, তেলাপোকাটা তোর কোলোটে বসতে চাচ্ছে। সপ্তর্ষি চোখ খুলে তার সবচেয়ে অপছন্দের প্রাণীটাকে আরো একবার নিজের সামনে দেখে জোরে চিৎকার করে আবারও চোখ দুটো খিচে বন্ধ করে নিল। তারপর ভিয়ানকে আরো শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরল। এক সময় আর থাকতে না পেরে সপ্তর্ষি শব্দ করে কেঁদেই ফেলল। ভিয়ানের এবার একটু মায়া হলো। তেলাপোকাটাকে এবার সে কোটা বন্দি করে নিজের পকেটে ঢুকিয়ে নিল। তারপর সপ্তর্ষিকে নিজের বুক থেকে উঠালো। সপ্তর্ষি তখনও হাউমাউ করে কেঁদেই যাচ্ছে। ভিয়ান মনোযোগী দৃষ্টি দিয়ে দেখছে তার কান্নারত সুন্দর চেহারাখানা। কি সুন্দর লালচে ফর্সা হয়ে উঠেছে সুশ্রী চেহারাটা। ফোলা ফোলা দুই গাল ও ডাগর ডাগর চোখ দুটো আরো ফুলে ফুলে উঠেছে। এলোমেলো সোনালি চুলের কিছু অংশ চেহারায় বারবার ঠিকরে পড়ছে। ভিয়ান সযত্নে ও আলগোছে সপ্তর্ষির চোখের পানি মুছিয়ে দিতে দিতে গম্ভীর অথচ কোমল স্বরে বলতে লাগলো, আর কান্না করো না সন্ধ্যাবতী, কাটলে তোকে একদম বিশ্রী লাগে। সপ্তর্ষি চোখ মেলে ভিয়ানের পানে তাকালো। তার নীলাভ চোখ জোড়ায় হাজারো অভিমান টইটম্বর করছে। সে ফোপাতে ফোপাতে বলে উঠল। তুমি ভীষণ খারাপ ভিয়ান ভাইয়া। ভিয়ান আফসোসের স্বরে বলল, আর সেটা বুঝে তুই আজ জানতে পারলে? আমি আরো অনেক আগে থেকেই জানি যে তুমি হাড়ে হাড়ে শয়তান। আমার থেকে বড় শয়তান তো তুই। জেনে শুনে শয়তানের সাথে শয়তানি করতে আসিস কেন? সপ্তর্ষি গাল ফুলিয়ে আহ্লাদে নিচু কণ্ঠে বলল। আমি কই আসি, তুমিই তো বারবার আমাকে নিজের কাছে টেনে আনো। ভিয়ান ব্রুকুচকে বলল, কি বললি তুই? কিছু বলিনি। তুমি হয়তো বয়রা, তাই কিছু শুনতে পাওনি। ভিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সপ্তর্ষির পানে তাকালো। সপ্তর্ষি তার দিকে এক পলক তাকিয়ে মুখ ভেঙচি কাটলো। তারপর যখন বুঝতে পারলো সে ভিয়ানকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে, তখন তাড়াতাড়ি করে দূরে সরে এলো। মুহূর্তের মাঝেই লজ্জায় তার চেহারা আরক্তিম হয়ে গেল। ভিয়ান সপ্তর্ষির লজ্জামাখা মুখশ্রী দেখে মুচকি হাসলো। তারপর গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শুধু সুযোগ খুঁজিস আমার কাছাকাছি আসার, তাই না? দূরে সর বলছে, স্টুপিড। ভিয়ানের কথা শুনে মুহূর্তেই সপ্তর্ষির চেহারা থমথমে হয়ে গেল। রাগান্বিত মুখশ্রী নিয়ে গাল ফুলিয়ে এসে বলে উঠল, তোমার আকামের জন্যই তো তোমার কাছাকাছি এসেছিলাম। তুমিই তো তেলাপোকা দিয়ে আমার ভয় দেখিয়েছিলে। আর তুই যে একটু আগে বড় বড় চাপে মেরেছিলে, তার বেলা? সপ্তর্ষি আর কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে গেল। তারপর গাল ফুলিয়ে মাথা নিচু করে খাতায় অঙ্ক করতে লাগলো। ভিয়ান তার অগোচরে মিটমিট করে কয়েক দফা হাসলো। তারপর সপ্তর্ষির কান্নারত অভিমানী চেহারার কয়েকটা ছবি তুলে নিল তার অজান্তে। রাস্তার মাঝে বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে মেহুল। বারবার এদিক ওদিক তাকিয়ে হাত ঘড়ি দেখছে সে। গাড়িতে করে কলেজে যাচ্ছিল মেহুল। হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে। অর্ধেকের বেশি পথ চলে এসেছে বলে ফোন করে বাড়ি থেকে অন্য একটা গাড়ি আনতেও বলেনি সে। ভেবেছিল গাড়িটা অল্প সময়ে ঠিক হয়ে যাবে। কিন্তু বিগত আধা ঘন্টা যাবৎ মেকানিকের কাছে দলিত মলিত হচ্ছে তার গাড়িটা। ড্রাইভার আর সে গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরেও যখন গাড়িটা আর ঠিক হলো না, তখন মেহুল প্রচন্ড বিরক্ত হয়ে গেল। ড্রাইভার তাকে সবিনয়ে পরামর্শ দিল ফোন করে বাসা থেকে আরেকটা গাড়ি আনিয়ে নেওয়ার জন্য। কিন্তু মেহুল ঠিক করলো সে লোকাল বাসে করে চলে যাবে। যদিও লোকাল বাসে চড়ার অভিজ্ঞতা তার নেই বললেই চলে, কখনো প্রয়োজন পড়েনি। কিন্তু আজ কলেজে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই যে কোনো উপায়ে তাকে সঠিক সময়ে কলেজে উপস্থিত হতে হবে। তবে আজ কলেজ ড্রেস পরেনি সে, শুধু দরকারি কাজটা করে চলে আসবে বলে আউট ড্রেসের সাথে আইডি কার্ড সাথে নিয়ে চলে এসেছে। অবশ্য প্রিন্সিপালের অনুমতি নেওয়া রয়েছে তার, তাই বিশেষ কোনো অসুবিধা হবে না। মেহুল গাড়ি ঠিক হলে ড্রাইভারকে গাড়ি নিয়ে বাড়িতে চলে যেতে বলল।
তারপর আর কিছু না ভেবে 5 মিনিট হেঁটে সামনের বাস স্টপে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে একটা বাস পেয়ে গেল সে। বাসে দম বন্ধ করা অবস্থায় উঠে সে দেখতে পেল বাসের একটা সিটও খালি নেই। হেল্পার জানালো কিছুক্ষণের মধ্যে কিছু মানুষ নেমে যাবে, তখন সিট খালি হতে পারে। অগত্যা উপায় না পেয়ে মেহুল বাসের সিটের একপাশে স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে রইল। বাস চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই তাকে অবাক করে দিয়ে বাসে হুড়মুড়িয়ে প্রবেশ করলো রাফসান। তার পরনে ফর্মাল সাদা শার্ট ও কালো জিন্স, হাতে রিস্টওয়াচ, চুলগুলো বেশ পরিপাটি রয়েছে, চোখে ফ্রেমবিহীন চশমা, হাতে ল্যাপটপের ব্যাগ। হাঁপাতে হাঁপাতে বাসের ভিতরে প্রবেশ করে মেহুলের পাশে এসে দাঁড়ালো সে। এক হাতে ব্যাগ ধরে অন্য হাতে স্ট্যান্ড ধরে সেও দাঁড়ালো। মেহুলকে তখনও লক্ষ্য করেনি সে। অপরদিকে মেহুল রাফসানকে দেখে হাঁ করে তাকিয়েই রইল। এই লোককে সে মোটেও এখানে আশা করেনি। এদিকে বাসের ছোট ফ্যানের নিচে দাঁড়িয়ে নিজেকে বেশ কিছুটা শান্ত করলো রাফসান। তারপর ফুরফুরে মেজাজে পাশে তাকাতেই সে থমকে গেল। মেহুলকে বাসে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠল। বিস্মিত কণ্ঠে রাফসান প্রশ্ন করল। আপনি এখানে? মেহুল পাল্টা প্রশ্ন করল। আপনি এখানে কি করছেন? রাফসান ইতস্তত করছিল। নিজেকে ধাতস্থ করে সে বলে উঠল। রাস্তার মাঝে হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে বাসে উঠতে হলো। কাকতালীয় ব্যাপারটাতে মেহুল ভীষণ অবাক হলো, তবে এটা সে মোটেও মানতে পারল না। কিছুটা উঁচু অথচ চাপা আওয়াজে মেহুল বলে উঠল। এই যে, আমাকে কপি করা শুরু করে দিয়েছেন, তাই না? আমার গাড়ি নষ্ট হয়েছে, তাই আপনারও গাড়ি নষ্ট হয়ে গেল, তাও আজকে? আমি আজ এই বাসে উঠেছি আর আপনাকেও ঠিক এই বাসেই উঠতে হলো। হোয়াই ম্যান? মেহুলের কথা শুনে রাফসান তাজ্জব বনে গেল। চোখ বড় বড় করে মেহুলের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তাদের দুজনের মধ্যে এত কাকতালীয় ব্যাপার সেবার ঘটে গেছে, সেটাতে তার দোষ নাকি? রাফসান গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। দেখুন, আপনি অযথা আমাদের দোষ দিয়ে যাচ্ছেন। আমাদের দুজনেরই সেম ইনসিডেন্ট হলে সেটাতে আমার দোষ কোথায়? মেহুল আঙ্গুল উঁচিয়ে বলল। হ্যাঁ, আপনারই দোষ। তারপর সন্দিগ্ধ স্বরে জিজ্ঞেস করলো। এই, আপনি আমাকে আবার ফলো টলো করছেন না তো? ফলো করে আমার পিছু পিছু এই অবধি চলে এসেছেন? ও মাই গড! বলে চোখ দুটো বড় বড় করে মেহুল কপালে হাত চেপে ধরল। এদিকে মেহুলের কথা শুনে রাফসান কয়েকবার নিজের কপাল চাপড়ালো। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিল সে, আল্লাহ মালুম। পরক্ষণে মনে পড়লে সে তো আজ আয়নায় নিজের চেহারা দেখিয়ে ঘুম থেকে উঠল। তার নিজের চেহারা এতটা অশুভ ভাবতেই বুকটা ভারাক্রান্ত হয়ে এলো তার। আফসোস, আবারও এই ঝগড়ুটে মেয়ের সাথে তার দেখা হয়ে গেল। আর দিনের শুরুটাই ঝগড়ার মাধ্যমে হলো। অবশ্য অফিসের এত ইম্পর্ট্যান্ট কাজ না থাকলে সে কবেই বাস থেকে নেমে যেত, কিন্তু সে উপায়ও নেই। অফিসে তার জাদ্রেল স্যার জ্বালানোর জন্য বসে আছে, আর বাসে স্যারের দজ্জাল বোন জ্বালানোর জন্য স্বয়ং উপস্থিত। নিজের ভাগ্যকে জুতা পেটা করতে ইচ্ছে করছে রাফসানের। তবে রাফসান নিজেকে যথাসম্ভব শান্ত করে চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো। আপনার কাছে কি হেডফোন অথবা ইয়ারফোন আছে? মেহুল চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো। কেন বলুন তো? যাতে আমি সেটা পড়ে নিতে পারি আর আপনার অহেতুক বকবকানির পেঁচাল আমাকে শুনতে না হয়। মেহুল মুহূর্তেই ভীষণ রেগে উঠল। কোমরে 2 হাত গুজে কর্কশ্বরে চেঁচিয়ে বলে উঠল। আমার হেডফোন অথবা ইয়ারফোন থাকলেও সেটা আপনার মতো ফালতু লোককে আমি কিছুতেই দেব না। আর আমার কথা আপনার কাছে ফালতু, বকবকানি আর প্যাচাল বলে মনে হচ্ছে? বাসের যাত্রীরা বসে বসে তাদের তামাশা দেখছে, আবার কেউ বা মিটমিটিয়ে হাসছে। মেহুল সম্পূর্ণ ঘুরে রাফসানের দিকে তাকালো। রাফসান চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস ফেলে তৎক্ষণাৎ মেহুলের দিকে নিজেও ঘুরে দাঁড়ালো। তখনই হঠাৎ করে বাসটা জোরে ব্রেক কষল। মেহুল কিছুটা সামনে হেলে পড়ে যেতে নিলেই রাফসান তড়িৎ গতিতে 2 হাত দিয়ে ঝট করে তার কোমর চেপে ধরল। ফলে তাদের মুখ সামনাসামনি থাকায় মেহুলের ঠোঁট একদম রাফসানের ঠোঁট বরাবর চেপে গেল। মেহুলের 2 হাত অজান্তেই চলে গেল রাফসানের 2 কাঁধে। এদিকে আকস্মিক ব্যাপারটায় রাফসান এবং মেহুল দুজনেই হতভম্ব হয়ে গেল। বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল তাদের সমস্ত শরীর জুড়ে। হৃদস্পন্দনের মাত্রা বেগতিক হলো দুজনের। তখনও দুজন সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। একে অপরের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারা। কিছু করার বা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে দুজন। কেবল একে অপরের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস আশ্রে পড়তে লাগলো দুজনের চোখে মুখে। উপস্থিত লোকজন তাদের দিকে হা করে ড্যাব ড্যাব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে মেহুলের যখন সম্বিত ফিরে এলো,
তখন অতিরিক্ত উত্তেজনায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে রাফসানের বুকেই ঢলে পড়ল সে। রাফসান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেও মেহুলকে পড়ে যেতে দেখে দ্রুত তাকে বুকে আগলে ধরল সে। তারপর দুই হাতে ঝাপটে নিজের সাথে জড়িয়ে নিল। বাস আবারও চলতে শুরু করলো। যাত্রীদের মধ্য থেকে একজন উঠে দাঁড়িয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, এই মিয়া কেডা আপনি? এই মিয়া আপনার কি হয়? বাকি যাত্রীরাও সন্দিহান ও তীক্ষ্ণ নজরে মেহুল ও রাফসানের দিকে তাকিয়ে রয়েছে। রাফসান কয়েকটা শুষ্ক ঢোক গিলল। এই মুহূর্তে যদি সে বলে তারা অবিবাহিত, তাহলে একটা বিশ্রী কাণ্ড ঘটে যাবে। মানুষজন তাদের চরিত্রের উপর আঙ্গুল তুলবে এবং নানা কুৎসিত কথাবার্তা শোনাবে। তাই রাফসান বুদ্ধি করে বলে উঠল। ও আমার বউ হয় আর আমি ওর স্বামী হই। অপর একজন যাত্রী প্রশ্ন করল। তাহলে এতক্ষণ যাবৎ ঝগড়া করছিলেন কেন? রাফসান ঠোঁট পিছিয়ে জবাব দিল। আসলে বউ ঝগড়া করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, তাই তাকে বোঝাতে নিজেও একেবারে বাসে চড়ে বোঝাচ্ছিলাম, কিন্তু তাতেও ঝগড়া লেগে গেল। বোঝেনি তো ভাই, বউ মানুষ খালি ঝগড়াঝাটি করে, আর আমাদের মতো অবলা স্বামীদের তাদের বুঝিয়ে শুনিয়ে জীবন পার করতে হয়। লোকটার বোধহয় মায়া হলো রাফসানের কথা শুনে। নিজেও এমন পরিস্থিতির শিকার। এমন একটা ভাব করে দীর্ঘশ্বাস ফেলে রাফসানের উদ্দেশ্যে সান্ত্বনা ভরা কণ্ঠে বলে উঠল। হ্যাঁ বুঝি রে ভাই, বুঝি। আসলে আমরা স্বামীজাত খুবই অভাগা। আমাদের অবলা পেয়ে বউরা খালি আমাদের উপর অত্যাচার করে। কি আর করবেন, বউকে নিয়েই তো সংসার করতে হবে। তাই ঝগড়াঝাটি না করে আবার মিলে যান। বউকে সবসময় হাসি খুশি রাখুন, তার কথাবার্তা মেনে চলুন, তাহলে সংসারে শান্তিতে থাকতে পারবেন। রাফসান অবলা মুখভঙ্গি করে বলে উঠল। জি ভাই, বউকে নিয়ে এক্ষুনি হসপিটালে যাচ্ছি আমি, তারপর বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে যাব। আর ঝগড়া করব না, বউকে আর কোথাও যেতেও দিব না। বউয়ের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব। উপস্থিত লোকগুলো তার কথায় সম্মতি জানালো। রাফসান মেহুলকে কোলে করে বাসের বাইরে বেরিয়ে এলো। তারপর তার বুকে অচেতন হয়ে ঢলে পড়ে থাকা মেহুলের সুন্দর মুখটার পানে কতক্ষণ দৃষ্টি নিবদ্ধ করে রাখলো। মেয়েটাকে এই মুহূর্তে কতটাই না শান্ত ও সুশ্রী দেখাচ্ছে, অথচ ঝগড়া করতে থাকলে একেবারে ধানি লঙ্কা বলে মনে হয়। এসব ভাবতেই মনে মনে আরেক দফা আতঙ্ক খেলে গেল রাফসানের। রাফসান একটা ট্যাক্সি রিজার্ভ করে মেহুলকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলল। অফিসের কাজকর্ম নিয়ে ভিয়ানকে পরে কৈফিয়ত দেবে সে। বলবে যে তার বোন অসুস্থ হয়ে গিয়েছিল বলে তাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। সেই সাথে আরেকটা ভাবনা মনে উদয় হলো, না জানি এই মেয়ে জ্ঞান ফিরলে তার কি অবস্থা করবে। বউ বলেছে জানতে পারলে তো একেবারে কাঁচা চিবিয়ে খাবে। না, এই কথাটা কিছুতেই বলা যাবে না। তার ভাই তো সারাক্ষণ তাকে জ্বালাতো, এখন বোন এসেও যোগ দিয়েছে। সব মিলিয়ে জীবন তেজপাতা হয়ে গেছে। এইসব ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাফসানের ভেতর থেকে। সিঁড়ি বেয়ে সকাল সকাল দুধ চা নিয়ে ছুটছে যারা। দুধ চা কায়ানের ভীষণ ফেভারিট। আজকালকার ছেলে মেয়েদের কাছে কফি বেশি প্রিয় হলেও কায়ান দুধ চায়ের জন্য পাগল। সকাল সকাল এটা না খেলে নাকি তার মাথা ব্যথা করে। প্রতিদিন তার ঘুমন্ত অবস্থায় বেডসাইড টেবিলের কাছে চায়ের কাপটা রেখে আসার কাজ করত যারা। কিছুদিন অবশ্য কাজটা বন্ধ ছিল। আজ আবারও সেই কাজ করা শুরু করে দিয়েছে সে। যারার মনটা আজ ভীষণ হাসি খুশি। অবশ্য বিয়ে ভাঙার পর থেকে কয়েক সপ্তাহ যাবৎ প্রতিটা দিনই তার কাছে হাসি খুশি লাগে। এর মধ্যে কায়ানের সামনাসামনি না গেলেও মনে মনে তার প্রতি আরো বেশি অনুরক্ত হয়ে পড়েছে সে। এদিকে পা টিপে টিপে ধীরে ধীরে কায়ানের রুমের সামনে এসে দাঁড়ালো যারা। রুমের দরজা ভিড়ানো রয়েছে। যারা সেটা লক্ষ্য করে কয়েকবার দরজায় নক করলো, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে সে অতি সন্তর্পণে রুমের ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতরে কোথাও কায়ানকে দেখতে না পেয়ে সে ব্যালকনির দিকে পা বাড়ালো, যেখানে কায়ানকে খালি গায়ে কেবল একটা ট্রাউজার পরিধান করে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল সে। মুহূর্তেই গাল দুটো আরক্তিম হয়ে উঠল জারার। সে উল্টো ঘুরে যেতেই তার পদ শব্দে ফিরে তাকালো কায়ান। জারাকে দেখতে পেয়ে তার কুচকানো ভ্রুজোড়া মুহূর্তেই মসৃণ হয়ে উঠল। জারার সামনে গিয়ে কায়ান কিছুক্ষণ যাবৎ তাকে স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। যারা মাথা নিচু করে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। কায়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমার রুমে কেন এসেছিস? যারা খানিকটা বিস্মিত হয়ে কায়ানের দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, তোমায় চা দিতে এসেছিলাম। এতদিন যখন আসিসনি তাহলে আজকে তো কে আসতে বলেছে? যারা তড়িৎ গতিতে ফিরে তাকালো কায়ানের মুখ অবয়বে।
কায়ানের মুখভঙ্গি গম্ভীর ও শান্ত। যারা বুঝতে পারলো কায়ানের মধ্যকার অভিমান, এতদিন তাকে দূরে সরিয়ে রাখা এবং বিয়ের ব্যাপারে চুপ থাকা কায়ানকে এরকম হতে বাধ্য করেছে। যারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছুটা উসখুস করে বলল, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, কিন্তু কায়ান জারার কথা শেষ হতে না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, অভিমান তার উপরেই করা যায় যার ওপর অধিকার বোধ থাকে, যে আমাদের প্রিয় মানুষ থাকে। তুই কি আমার এমন কেউ? যারা ছলছল দৃষ্টিতে কায়ানের মুখ পানে তাকালো। তার নির্নিমেষ দৃষ্টি লক্ষ্য করে কায়ান হঠাৎ করে হেসে উপহাস করে বলে উঠল, আচ্ছা, আমি কি খুব বেশি রূপবান হয়ে গেছি? আমার রূপ কি বেয়ে বেয়ে পড়ছে, যার জন্য নজর ফেরাতে পারছিস না তুই? ওহ গড! এরকম সিরিয়াস মুহূর্তে হঠাৎ করে কায়ানের এরকম কৌতুক করা দেখে যারা বেশ বিব্রত বোধ করলো। কারণ কায়ান মুহূর্তের মধ্যেই মুখের কঠোর মুখভঙ্গি পরিবর্তন করে নিয়ে সেখানে সহজাত দুষ্টুমির আভা ফুটিয়ে তুলেছে। একসময় কায়ান ধীর পায়ে জারার পানে এগোতে লাগলো। যারা খানিকটা কেঁপে উঠে ধীরে ধীরে পেছাতে লাগলো। একসময় দেয়ালের সাথে আটকে দাঁড়ালো সে। কায়ান তার একদম কাছাকাছি এসে দেয়ালে দুই পাশে নিজের দুই হাত আটকে ধরলো। যারা তার বাহুবন্ধনীর মাঝে আটকে পড়ল। সে বিব্রত বোধ করে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, কায়েন ভাইয়া, তোমার চা নিয়ে আমার যেতে দাও প্লিজ। কায়ান জারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল। যদি যেতে না দেই তাহলে কি করবি? কায়ানের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস জারার চোখে মুখে আছড়ে পড়ছে। প্রতি মুহূর্তে শিহরণ জেগে উঠছে তার দেহে। সে আরো গুটিয়ে যেতে নিতে কায়ান হঠাৎ গম্ভীর স্বরে বলে উঠল, এখন থেকে তোকে আর আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে হবে না। আমি রিলেটেড কোনো কিছু দায়িত্ব তোকে আর পালন করতে হবে না। কথাটা বলে জারার হাত থেকে চায়ের কাপটা একটানে নিয়ে নিল কায়ান। জারা হতভম্ব দৃষ্টিতে কায়ানের দিকে তাকিয়ে রইল। এদিকে কায়ান জারার দিকে তাকিয়ে থাকতে থাকতে চায়ে একটা চুমুক দিল। তারপর চেহারার অভিব্যক্তি বিকৃত করে বলে উঠল, ইস, কি জঘন্য চা বানাস রে তুই! দিন দিন তোর রান্নার হাত এত অধপতন হচ্ছে কেন? জামাই কি করে খাওয়াবি তুই? জারা মন খারাপ করে বলে উঠল, আগে তো আমার চায়ের সব সময় তুমি প্রশংসা করতে, তাহলে আজকে হঠাৎ বিশ্রী বলছো কেন? আর এতদিন যাবৎ যখন আমার হাতে চা খেতে পেরেছো, তাহলে ভবিষ্যতেও খেতে পারবে? কায়ান এক ভ্রু উঁচিয়ে বলে উঠল, বাই এনি চান্স তুই কি আমাকে তোর ফিউচার হাজবেন্ড মিন করে কথা বলছিস? জারা থতমত খেয়ে চুপ করে গেল। মুহূর্তেই পেটের মধ্যে অসংখ্য প্রজাপতি উঠতে লাগলো তার। সে দুই হাতে কায়ানকে ঠেলার চেষ্টা করতে লাগলেও তাকে এক চুল পরিমাণও নড়াতে পারল না। কায়ান সেভাবেই তার দিকে পরক্ষীণ ও ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে তুলে বলে উঠল, কিন্তু তোর এই স্বপ্নের ওপর এক বালতি পানি ঢেলে দিতে হলো আমায়, কারণ আমার ফিউচার ওয়াইফ তুই নস, অন্য কেউ হবে। কায়ানের কথাগুলো যেন শত সহস্র বজ্রপাতের ন্যায় আঘাত হানল জারার হৃদয়ে। সে বিস্ফোরিত ও ভেজা দৃষ্টিতে কায়ানের পানে অপলক তাকিয়ে রইল, যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার মুখ নিঃসৃত কথাগুলো। কায়ান জারার এই অবস্থা দেখে একটা পৈশাচিক তৃপ্তি অনুভব করলো। এই মেয়ে তাকে অনেক জ্বালা অনুভব করিয়েছে, এবার কষ্ট অনুভব করার পালা তার। কায়ান চায়ের কাপটা ফ্লোরে আছড়ে ফেলে হঠাৎ নিজের পকেট থেকে ফোন বের করে দ্রুত কল লাগালো একটা নম্বরে। ফোনটা রিসিভ হতেই সে লাউড স্পিকারে দিল। মুহূর্তেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। কায়ান জারার দিকে বাঁকা হাসি হেসে বলে উঠল, হ্যালো বেবি, কেমন আছো তুমি? অপর পাশ থেকে মেয়েলি আবেদনময়ী কণ্ঠে বলে উঠল, তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই বেবি। আই মিস ইউ সো মাচ। কায়ানও এ পাশ থেকে বলে উঠল। আই অলসো মিস ইউ ভেরি ভেরি মাচ বেবি। কথাটা বলে ফোনে অনেকগুলো চুমু খেলো কায়ান। ও পাশে মেয়েটিও তাই করলো। তারপর কায়ান জারার দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই দেখতে পেল মেয়েটির চোখ মুখ তীব্র যন্ত্রণায় দগ্ধ হয়ে গিয়েছে। দুই গাল বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। কায়ানের বুকের ভেতরটা মুচড়ে উঠলেও সে বাহিরে বাহিরে কঠোর অভিব্যক্তি বজায় রাখলো। কায়ান মেয়েটিকে আদুরে বিদায় জানিয়ে কল কেটে দিয়ে জারার উদ্দেশ্যে বলল, ওর নাম অরিন। আমাদের রিলেশন এক সপ্তাহ হয়েছে। ভাবলাম তুই যখন আমাকে পাত্তা দিস না, তাহলে তোর পেছনে শুধু শুধু পড়ে থেকে লাভ কি? এর চেয়ে ভালো অন্য মেয়েকে পটিয়ে ফেলি। তারপর সেটাই করলাম। বিলিভ মি যারা বেবি, তোর থেকেও অনেক বেশি সুইট, কিউট আর বেটার অপশান অরিন। এতদিন যে কেন গাধার মতো তোর পিছনে পড়েছিলাম সেটাই ভেবে ভেবে আফসোস করি আমি।
শেষ কথাটা বলে আফসোস সূচক আওয়াজ করলো কায়ান। এদিকে জারার দুই গাল বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তেই লাগলো। কায়ান হঠাৎ করে জারার দুই গালের অশ্রু তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে মুছে দিয়ে কোমল ফিসফিস স্বরে আওড়ালো। প্রময়ী। মুহূর্তেই জারার সমস্ত শরীর জুড়ে একটা শিহরণ বয়ে গেল। সেই সাথে দ্বিগুণ ক্রোধে জ্বলে উঠল তার অন্তর। সে দুই হাত ঝাড়া মেরে কায়ানের হাতটা সরিয়ে দিল। তারপর রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, খবরদার, আমাকে এই নামে একদম ডাকবে না তুমি। আমার থেকে বেটার অপশন পেয়ে গিয়েছো না, তার কাছেই বরং যাও। তাছাড়া আমি তো দেখতে একদমই সুন্দরী নই। আমার থেকে হাজার গুণ সুন্দরী তোমার ওই সুইট কিউট সো কোল্ড গার্লফ্রেন্ড। আমার পেছনে পড়ে থেকে তো তোমার আফসোসের কোনো সীমা নেই, তাই না? তাহলে আর কখনো আমার পিছু পিছু আসবে না, বলে দিচ্ছি। তোমার ওই গার্লফ্রেন্ডের আঁচল ধরে বসে থাকো গিয়ে। কথাগুলো বলার সময় রাগে কষ্টে সমস্ত শরীর কাঁপছিল জারার। সে যেই কায়ানের বাহুবন্ধনী থেকে মুক্ত হয়ে যে চলে যেতে নেবে, অমনি কায়ান তার এক হাত টেনে ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। তারপর তার দুই হাত নিজের এক হাতে শক্ত করে ধরে জারার মাথার উপরে চেপে ধরল। জারা ছোটার জন্য ছটফট করতে লাগলো। এদিকে কায়ান তক্ষুনি হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলো। অপর হাতে জারার চিবুক চেপে ধরে একেবারে তার দুই ঠোঁটের মাঝে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল জারা। ছটফটানি একদম কমে গেল তার। বড় বড় দৃষ্টিতে কায়ানের দিকে তাকিয়ে রইল সে। কায়ান এখনো তার ঠোঁটে পরম আক্রোশের রাজত্ব চালিয়ে যাচ্ছে। মুহূর্তে অজানা শিহরণ আবেগে দুলে উঠল তাদের সমস্ত শরীর। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বহুগুণ জোরে জোরে স্পন্দিত হতে লাগলো। প্রায় 1 মিনিটের মাথায় কায়ান জারার ঠোঁট জোড়া ছেড়ে দিল। তার চিবুক ও দুই হাতও ছেড়ে দিল। এদিকে ছাড়া পেতেই জারা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলল। নিজেকে কিছুটা ধাতস্থ করে তারপর কোনো কিছু না ভেবে মাথা উঠিয়ে হঠাৎ করে কায়ানের ডান গাল বরাবর শক্ত করে একটা থাপ্পড় মেরে দিল সে। মুহূর্তে কায়ানের মুখটা অন্য পাশে হেলে গেল। সে ধীরে ধীরে মুখ ফিরিয়ে শান্ত ও নির্লিপ্ত দৃষ্টিতে অবলোকন করলো জারার কাঁপতে থাকা রাগান্বিত মুখশ্রী। চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছে। যারা তর্জনী আঙ্গুল উঁচিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, অন্য কাউকে মন দিয়ে আমার দেহ স্পর্শ করার স্পর্ধাও দেখাবে না তুমি। তুমি খুব খুব জঘন্য তুমি। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না জারা। চোখ মুছতে মুছতে হনহন করে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল কায়ানের রুম থেকে। কায়ান সেদিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে এক টুকরো বিষণ্ণ হাসি হাসল। থাপ্পড় খাওয়ার জায়গাটাতে আলতো পরশ বুলিয়ে দিয়ে সে বিড়বিড় করে বলে উঠল, আমার বোকা প্রভাময়ী। কালো রঙের একটা আনারকলি স্যুট পরিধান করে সম্পূর্ণ সানশাইন ভিলার অন্দরমহল জুড়ে চঞ্চলা হরিণীর ন্যায় ছুটে বেড়াচ্ছে সপ্তর্ষি। একবার ছাদে যাচ্ছে তো আরেকবার ড্রয়িং রুমে ছুটে আসছে। একবার গার্ডেনে যাচ্ছে তো আরেকবার এর ওর রুমে গিয়ে ঢু মারছে। ওর চঞ্চলতা দেখে মেহুল ও জারা ওর পিছু পিছু ছুটে বারবার তাকে সতর্ক করছে, কিন্তু সপ্তর্ষি চিৎকার করে করে কেবল বলেছে, আজকে আমি আমার গ্রামের মাঠঘাটগুলোকে ভীষণভাবে মিস করছি। এখানে তো আর এগুলো নেই। তাই আমাকে তোমরা প্লিজ থামাতে এসো না। এভাবে পুরো বাড়ি জুড়ে ঘুরে বেড়াবো আমি। আমার পা দুটো হঠাৎ করে রেলগাড়ির মতো হয়ে গেছে, কিছুতেই থামাতে পারছি না আমি। কথাগুলো বলে হাসতে হাসতে আবারও ছাদের দিকে পা বাড়ালো সপ্তর্ষি। সেখানে মেহেজাবিন মাহা ও তার দুই যা মিলে রোদে আচার শুকাতে দিচ্ছিলেন। শীতের দিন ছিল বিধায় সকালে নরম রোদ্দুরে সকলে পাটি বিছিয়ে বসে গল্পগুজব করছিলেন। হঠাৎ করে সেখানে ধূপধাপ পা ফেলে সপ্তর্ষির আগমন ঘটল। ছুটে এসে পেছন থেকে মেহেজাবিন মাহার গলা জড়িয়ে ধরল সে। তারপর চোখ বুঝে আদুরে ভঙ্গিতে দুলতে রইল। মেহেজাবিন মাহা মৃদু হেসে তার গালে হাত রেখে বললেন, আমার পাগলি মেয়েটা। ততক্ষণে মেহুল আর জারাও সপ্তর্ষির পাশে এসে দাঁড়িয়েছে। মরিয়ম সিদ্দিকী হেসে কৌতুক স্বরে বলে উঠলেন, হঠাৎ করে মনে এত আনন্দ লাগলো কেন মেয়ে? জামাই লাগবে নাকি? তাহলে বলো, তোমার জন্য পাত্র দেখি। মরিয়ম সিদ্দিকের কথায় বাকি দুই যাও হেসে ফেললেন। মেহুল আর জারাও হেসে উঠল। সপ্তর্ষি মুখ ফুলিয়ে বলে উঠল, বাড়িতে আমার চেয়ে এত বড় বড় ছেলে মেয়ে থাকতে আমি কেন আগে আগে বিয়ে করব? আগে ওদের বিয়ে দাও, তারপর আমি করব। সপ্তর্ষির কথায় হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে মেহেজাবিন মাহা বলে উঠলেন, আমার বড় ছেলে কায়ান তো একটা ঘাড়তারা, ও আমার পছন্দের মেয়েকে জীবনও বিয়ে করবে না।
মেহজাবিন মাহার কথায় জারার হাসি হাসি মুখটা হঠাৎ করে মলিন হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, জেদ দেখিয়ে মনে মনে কথাটা বললেও যারা জানে অন্য ছেলেকে সে জীবনেও ভালোবাসতে পারবে না, আর স্বামী হিসেবে অন্য কাউকে মানতেও পারবে না। কিন্তু কায়ানকেও কখনো মানবে না এবং ক্ষমা করবে না ভেবে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো সে। এদিকে মেহজাবিন মাহা উৎসাহের সহিত আবারও বলে উঠলেন, তবে রিভানের জন্য আমি একটা মেয়ে পছন্দ করে রেখেছি। তারপর আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে তার হাত ধরে নরম কণ্ঠে বললেন। আয়েশা সিদ্দিকা খুশিতে হেসে বলে উঠলেন, আমার কোনো আপত্তি নেই আপা, এটা তো খুশির খবর। ভিয়ান তো আমাদের ঘরেরই ছেলে, তাছাড়া এত ভালো পাত্র কেউ হাতছাড়া করতে চায়? ভালোই হবে, আমার ঘরের মেয়ে ঘরেই থাকবে। এদিকে মরিয়ম সিদ্দিকে তাদের এসব কথাবার্তা শুনে মোটেও খুশি হতে পারলেন না। জেসিয়ার মতো উগ্র আর ন্যাকা স্বভাবের মেয়েকে তার মোটেও পছন্দ নয়। ভিয়ানের মতো উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ছেলের সাথে তাকে কল্পনা করতেও তার বিরক্তি লাগছে, কিন্তু সরাসরি মুখে কিছু বললেন না তিনি। এদিকে মেহেজাবিন মাহা ও আয়েশা সিদ্দিকার কথাবার্তা শুনে সপ্তর্ষির মাথায় কয়েকশত বজ্রপাত হলো যেন। তার হৃৎপিণ্ড যেন প্রায় থমকে গেল। শ্বাসরুদ্ধ হয়ে সে স্তম্ভিত ও বিস্মিত দৃষ্টিতে তাদের সবার দিকে তাকিয়ে রইল। মেহুল ও যারা সপ্তর্ষির মুখভঙ্গির হঠাৎ পরিবর্তন লক্ষ্য করে তাদের এক হাত সপ্তর্ষির দুই কাঁধের উপরে রাখলো। তাদের মুখভঙ্গিও মলিন হয়ে উঠল। সপ্তর্ষির ফিলিংস সম্পর্কে মেহুল ও যারা কিছুটা হলেও বুঝতে পারছে। মরিয়ম সিদ্দিকী মেহেজাবিন মাহার উদ্দেশ্যে বলে উঠলেন, ভিয়ানকে এই বিষয়ে কিছু জানে? ও কি জেসিয়াকে বিয়ে করতে রাজি হবে? মেহেজাবিন মাহা একটু চিন্তিত হলেন যেন। মুহূর্তেই ফোন বের করে ভিয়ানকে ভিডিও কল লাগালেন তিনি। ভিয়ান তখন অফিসের কেবিনে বসে ফাইলপত্র সাইন করছিল। হঠাৎ মায়ের কল দেখতে পেয়ে দ্রুত হাতে সেটা রিসিভ করে মুখের সামনে ধরল। ও পাশ থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠে মেহেজাবিন মাহা জিজ্ঞেস করলেন, কি করছিলি বাবা? ভিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ডেস্ক চেয়ারে হেলান দিয়ে বলে উঠল, অফিসে আছি যখন নিশ্চয় কাজ করছিলাম আম্মু। তুমি কি করছো সেটা বলো। সাজে তোর চাচিদের সাথে নিয়ে আচার শুকাতে দিচ্ছিলাম। আচ্ছা শোন বাবা, তোকে একটা জরুরি কথা জিজ্ঞাসা করার জন্য ফোন করছি। হ্যাঁ বলো। তক্ষুনি ফোনের ক্যামেরা একটু নাড়ানোর জন্য মেহেজাবিন মাহার পিছনে দাঁড়িয়ে থাকা সপ্তর্ষিকে নজরে এলো ভিয়ানের। সপ্তর্ষি মলিন মুখে মাথা নত করে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে। এটা দেখে কপালে সামান্য ভ্রু কুচকাল ভিয়ান। মেহেজাবিন মাহা একটু ইতস্তত করে বলে উঠলেন, তোর জন্য যদি আমি কোনো মেয়ে পছন্দ করি তাহলে তুই কি তাকে বিয়ে করতে রাজি হবি বাবা? মেহেজাবিন মাহা কথাটা বলা মাত্রই সপ্তর্ষি করুণ দৃষ্টিতে ক্যামেরার দিকে ভিয়ানের পানে তাকালো। ভিয়ান সপ্তর্ষির অনুভূতি পরীক্ষা ও তাকে জ্বালানোর এই সুযোগ হাতছাড়া করল না। ব্যাপারটাকে সে সামান্য ভেবে মায়ের উদ্দেশ্যে কিছুটা সিরিয়াস কণ্ঠে বলে উঠল, তুমি কিছু করতে বলবে আর আমি সেটা করবো না, এমনটা কি কখনো হয়েছে? তুমি যাকে বিয়ে করতে বলবে তাকে বিয়ে করতে আমি এক পায়ে রাজি আছি। কথাগুলো বলে সপ্তর্ষির দিকে তাকিয়ে কুটিল হাসল ভিয়ান। ভিয়ানের কথা শুনে সপ্তর্ষি মোটেও খুশি হতে পারল না। পায়ে পা লাগিয়ে ভিয়ানের সাথে ঝগড়া করতেও পারল না। তার বুকে একটা কঠোর ছুরিকাঘাতের মতো আঘাত হানল ভিয়ানের স্বীকারোক্তি, মূলত অতি নির্মম কথাগুলো। তার বুকে একটা কঠোর ছুরিকাঘাতের মতো আঘাত হানল ভিয়ানের স্বীকারোক্তিমূলক অতি নির্মম কথাগুলো। পা দুটো টলে উঠলে মুহূর্তেই পেছনের দিকে একটু হেলে পড়ল সে। মেয়ে হলো যারা দ্রুত হাতে তাকে আগলে নিল। ততক্ষণে মেহেজাবিন মাহা খুশি হয়ে ভিয়ানের অনেক প্রশংসা করতে করতে কল কেটে দিলেন। তারপর দুই যা মিলে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করতে লাগলেন। মরিয়ম সিদ্দিকী খুশি হওয়ার ভান করে ঠোঁটের কোণে মেকি হাসি ফোটালেন। এদিকে সপ্তর্ষির এমন অবস্থা দেখে যারা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, তুই ঠিক আছিস সপ্তর্ষি? মেহুল অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল। তোমার কি হয়েছে সপ্তর্ষি আপু? সপ্তর্ষি প্রশ্নগুলোর কোনো প্রত্যুত্তর না করে তাদের কাছ থেকে নিজেকে আলগোছে ছাড়িয়ে নিল। তারপর এক দৌড়ে সিঁড়ি বেয়ে দ্রুত পদে নিচে নামতে লাগলো। এতটা জোরে ও বিপজ্জনক ভঙ্গিতে সে নিচে নামছিল যে যে কোনো মুহূর্তে সে হোঁচট খেয়ে পড়তে পারে এমন অবস্থা হচ্ছিল। পেছন থেকে মেহুলু যারা ছুটে এসে তাকে থামতে বললেও সে তাদের কোনো কথাই আর শুনল না। সপ্তর্ষির মাখনের ন্যায় শুভ্র মুখমণ্ডল আর নীলাভ চোখজোড়া তীব্র লালচে বর্ণ ধারণ করেছে। অবাধ্য অশ্রু দুই গাল বেয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ছে। চোখের পানি মুছতে মুছতে সপ্তর্ষি মনে মনে বলতে লাগলো, এবার সত্যি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমি অনেক দূরে চলে যাব বিয়ান ভাইয়া। তোমার কাছাকাছি থেকে আর নিজেকে পোড়াতে চাই না আমি। তুমি তোমার ওই জাসিয়া চুনিকে নিয়েই থাকো। তুমি হলে আমার জীবনের জ্বলন্ত অগ্নিশিখা।
যার পরশে আমি কেবল দগ্ধ হয়েই আজীবন যাব? সপ্তর্ষিকে কিছুতেই বাড়িতে আটকে রাখতে পারলেন না মেহেজাবিন মাহা সিদ্দিকী। হঠাৎ কি যে হয়েছে মেয়েটার, শুধু গ্রামের বাড়িতে ফিরে যেতে চাচ্ছে। তাই শুধু মেহেজাবিন মাহা সিদ্দিকী নন, বাড়ির কেউই সপ্তর্ষিকে বলে কয়ে আটকে রাখতে পারেনি। মাহফুজুর রহমান সিদ্দিকী তাকে আদর করে বুঝিয়ে শুনিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু সপ্তর্ষি প্রতিবারই বলেছে বাড়ির কথা তার ভীষণভাবে মনে পড়ছে। মা বাবার সাথে দেখা করে সেখানে কিছুদিন কাটাতে চাই সে, কিন্তু সপ্তর্ষির পরিকল্পনা অন্য কিছু। বাড়িতে একবার যেতে পারলে সেখান থেকে আর ফিরবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো সে। এদিকে মাহফুজুর রহমান সিদ্দিকী সপ্তর্ষির মনের অবস্থা বুঝতে পেরে তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন। সাথে সাথে যারাও বায়না ধরল সপ্তর্ষির সাথে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তারও উদ্দেশ্য একটাই, কায়েনের কাছ থেকে দূরে দূরে থাকা। এদিকে দুই বোনকে বাড়ি ছেড়ে চলে যেতে দেখে মিহুলও বায়না ধরলো তাদের সাথে যাওয়ার জন্য। অবশেষে উপায় না পেয়ে মাহফুজুর রহমান সিদ্দিকী তিন বোনকে একত্রে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলেন। ঠিক হলো তিনি গিয়ে তাদের রেখে এসে তারপর একদিন থেকে চলে আসবেন। এদিকে বাড়িতে কায়ান ও ভিয়ান কেউই উপস্থিত ছিল না। অফিসের কাজে তারা ফ্রান্সে গিয়েছে দুদিনের জন্য। এর মাঝে সপ্তর্ষি যারা ও মেহুল বাড়ি ছেড়েছে। দুই ভাই এসবের কিছুটি জানতে পারল না। যাওয়ার পথে পুরোটা রাস্তা ভীষণ মন খারাপের মধ্যে কেটেছে সপ্তর্ষির। তবে মেহুল ও যারা পাশে থাকায় তার সেই মন খারাপ বেশিক্ষণ টিকল না। হাসি খুশি আড্ডায় কেটে গেল সারাটা রাস্তা। গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার পর মা বাবাকে দেখতে পেয়ে আবেগে কান্না করে দিল সপ্তর্ষি। মেহমেদ আহমেদ ও মিসেস স্বর্ণলতা এতদিন পর মেয়েকে দেখতে পেয়ে আদরে আদরে আগলে নিলেন। পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল সপ্তর্ষির আগমনের উপলক্ষে। সেই সাথে যারা মেহুল ও মাহফুজুর রহমান সিদ্দিকের আপ্যায়নের ব্যবস্থা করতে লাগলো বাড়ির সদস্যরা। স্বর্ণলতা মেয়ের বিষণ্ণ অবস্থা লক্ষ্য করে বলে উঠলেন, তোমার কি কোনো কিছু নিয়ে মন খারাপ হয়েছে মামুনি? কিছু হলে মায়ের সাথে শেয়ার করতে পারো তুমি। সপ্তর্ষি অতি সন্তর্পণে নিজের অভিমান লুকিয়ে গেল। হাসি মুখে এমন এমন কথা বলল যেন কিচ্ছুই হয়নি। স্বর্ণলতা এতে স্বস্তি পেলেন। এদিকে মুস্কান এতদিন পর নিজের বোনকে কাছাকাছি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। কিন্তু সপ্তর্ষি আলগোছে তাকে এড়িয়ে যেতে লাগলো, যেন তাকে চেনেই না, অথবা তার উপস্থিতি তাকে বিরক্ত করছে এমন ভাব করতে লাগলো। মুস্কান তবুও নাছর বান্দার মতো সপ্তর্ষির সাথে চিপকে থেকে বলে উঠল, আমার উপর রাগ করে আছিস আপু? সপ্তর্ষি কাটকাট স্বরে জবাব দিল, তোর উপর আমি রাগ করবো কেন? তুই কে হোস আমার? মুস্কান মুখটা মলিন করতে গিয়েও হঠাৎ করে উজ্জ্বলতায় ভরিয়ে তুলল মুখখানা। সে প্রবল উৎসাহ সহকারে বলতে লাগলো, তোকে এমন একটা সারপ্রাইজ দিব যে তোর মন খারাপ একেবারে উবে যাবে, আর আমাকে ধন্যবাদ দিতে দিতে মুখ ফেনা তুলে ফেলবি তুই। সপ্তর্ষি চোখ ছোট ছোট করে মুস্কানের পানে তাকালো। মুস্কান পেছন থেকে তার দুই কাঁধ ঠেলতে ঠেলতে সামনে নিয়ে যেতে লাগলো। সপ্তর্ষি চিৎকার করে বলে উঠল, এই থাম বলছি বিচ্ছু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মুস্কান সামনে এসে তার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে উঠল, সেটা তো গেলে দেখতে পাবি। ভর দুপুরে ছাদের উপরে উঠে নিচের দিকে হা করে তাকিয়ে রয়েছে সপ্তর্ষি। তার পাশে দাঁড়িয়ে চেহারায় দ্বিগুণ উজ্জ্বলতা নিয়ে রীতিমতো বাদরের মতো লাফাচ্ছে মুস্কান। সপ্তর্ষি একবার মুস্কানের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিচে দাঁড়ানো প্রাণীটার দিকে তাকাচ্ছে। তাদের বাড়ির গেটের বাইরে একটা রংচটা বাইকের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে 20 থেকে 22 বছরের একটি ছেলে। উচ্চতা লম্বা হলেও শুকনো কাঠির মতো দেখতে, গায়ের রং শ্যামলা আর গলায় ঘাড়ে অসংখ্য নকল ট্যাটু করানো। ছেলের চুলগুলো সজারুর মতো খাড়া করা আর তাতে লাল রং করা, কানে কতগুলো ফুটো করে রিং দেওয়া, হাতে ও গলায় অদ্ভুত রকমের সব চেইন ও বালা পরিধান করা। পোশাকের অবস্থা পুরোই ছাপড়ি টাইপ। সপ্তর্ষি দেখে তাকিয়ে থেকে হাত দিয়ে প্রেম নিবেদন করতে গিয়ে কেমন অদ্ভুত আর উদ্ভট সব অঙ্গভঙ্গি করে যাচ্ছে সে। সপ্তর্ষি তার অবস্থা দেখে রীতিমতো দম ফাটানো হাসি পাচ্ছে, কিন্তু হাসির চেয়ে রাগ হচ্ছে বেশি মুস্কানের প্রতি। সপ্তর্ষি মুস্কানের মাথায় একটা চাটি মেরে বলে উঠল, কলা গাছের বান্দর দেখাতে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? মুস্কান মাথায় হাত বুলাতে বুলাতে মন খারাপের মতো করে বলল, কলা গাছের বান্দর কোথায় দেখলি? কি সুন্দর কিউট আর হ্যান্ডসাম একটা ছেলে। ইয়ো ইয়ো কালামানিক, এই তোমার ক্রাশ বয় ছিল, কিন্তু যখন থেকে শুনেছি ও তোকে পছন্দ করে তখন আমি তোর জন্য আমার পছন্দের বিসর্জন দিয়েছি, আর তুই কি না যে আমাকেই মারছিস। সপ্তর্ষি মুস্কানের মাথায় আরো কয়েকটা গাঁটটা মেরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর একটা ফালতু কথা বলবি তো তোকে আর তোর ওই বাদরকে একসাথে কলা গাছে ঝুলিয়ে
বেঁধে রেখে আসবো আমি বলে দিচ্ছি। তারপর দুজন মিলে যত ইচ্ছে বাদরামো করিস আর কলা খাস। আর তোর চোখ কি খারাপ হয়ে গেছে, হ্যাঁ? ওই বাঁদরটাকে তোর কোন অ্যাঙ্গেল দিয়ে হ্যান্ডসাম মনে হচ্ছে? নেক্সট টাইম আমাকে এইসব ফালতু জিনিস দেখাতে আসলে না তোকে একেবারে ছাদ থেকে ফেলে দেবো বলে দিচ্ছি। কথাগুলো বলে হনহন পায়ে বেরিয়ে গেল সপ্তর্ষি। আর মুস্কান ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর নিচে দাঁড়ানো ছেলেটির পানে তাকিয়ে দেখল সে তার দিকেই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মুস্কান আফসোস করে বলে উঠল, খাঁটি সোনার কদর বুঝলি না রে আপু। এত হ্যান্ডসাম একটা ছেলেকে রিজেক্ট করে দেওয়াতে তোকে পস্তাতে হবে। দুদিন পর বাড়িতে ফিরে আসার পর কিছু একটা খালি খালি অনুভূত হলো ভিয়ান ও খায়ানের। তাদের চোখ জোড়া খুঁজে বেড়ালো কাঙ্ক্ষিত মানুষদের, কিন্তু তাদেরকে চোখের সামনে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল দুজনা। রাতে খাবার টেবিলে সকলে বসলো, যারা সপ্তর্ষি ও মেহুলকে অনুপস্থিত দেখলো তারা। ভিয়ান ব্রুকুজকে মেহেজাবিন মাহার উদ্দেশ্যে বলল। তোমার 3টা নবাবের দুলারি কোথায় আম্মু? মেহেজাবিন মাহা বুঝতে পারলেন ভিয়ান কাদের কথা বলছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা গ্রামে চলে গেছে রে বাবা। এখানে নাকি ওদের দম বন্ধ হয়ে আসছিল, এই জন্য কিছুদিনের জন্য গ্রামে বেড়াতে চলে গেছে। মেহেজাবিন মাহার কথাগুলো শুনে ভিয়ানের খাবারের লোকমা সম্বলিত হাতটা মুখের কাছেই থেমে গেল। কায়ানের অবস্থাও তাই হলো। তারা বিস্মিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থেকে পুনরায় মায়ের দিকে তাকালো। কায়ান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওদের 3জনের তো পড়াশোনা আছে আম্মু, তাছাড়া পরীক্ষাও সামনে। এটা কোনো টাইমিং হলো পড়াশোনা ফেলে গ্রামের বাড়িতে যাওয়ার? মেহেজাবিন মাহা শান্ত ভঙ্গিতে বললেন, বই খাতা নিয়ে গেছে আর বেড়াতে ইচ্ছে হয়েছে যখন যাক। তোরা এত আপত্তি করছিস কেন? তারপর হঠাৎ কিছু একটা মনে পড়াতে তিনি উৎফুল্ল বদনে ভিয়ানকে বললেন, সেদিন তুই বলছিলি না আমার পছন্দ করা পাত্রীকে তুই বিয়ে করবি, পাত্রীটাকে সেটা জানিস? মায়ের কথা শুনে ভিয়ান এক প্রকার থমকে গেল। সে তো নিহায়েত মজা করে কথাটা বলেছিল, তার মা সেটাকে এতটা সিরিয়াস ভাবে নিয়ে নেবে সে ভাবতেও পারেনি। ভিয়ান থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কার সাথে বিয়ে ঠিক করেছে আমার? মেহেজাবিন মাহা হাস্যোজ্জ্বল মুখে জেসিয়াকে দেখিয়ে দিয়ে বললেন, আমাদের জেসিয়ার সাথে। জেসিয়া চেয়ারে বসে বসে লজ্জায় ব্লাশ করার অভিনয় করতে লাগলো। ভিয়ানের দিকে তাকিয়ে থেকে মিটমিটিয়ে হাসতে লাগলো সে। এদিকে ভিয়ান একেবারে স্তব্ধ নির্বাক হয়ে গিয়েছে। কায়ানো হতভম্ব নজরে ভিয়ানের দিকে তাকিয়ে রইল। ভিয়ান হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সকলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। মাহফুজুর রহমান সিদ্দিকী জিজ্ঞেস করলেন, কি হলো হঠাৎ করে তোমরা? ভিয়ান কঠোর মুখভঙ্গি নিয়ে বলল, আমি জেসিয়াকে বিয়ে করতে পারবো না। মেহেজাবিন মাহা অবাক কণ্ঠে বললেন, তুই না দুদিন আগে বললি আমার পছন্দ করা পাত্রীকে বিয়ে করবি? সেটা আমি মজা করে বলছিলাম আম্মু। জেসের কথা জানলে অবশ্যই আমি তখনই মানা করে দিতাম, কিন্তু সত্যি কথা হলো আমি এখন কাউকে বিয়ে করার জন্য প্রস্তুত নই। বিয়ে করার মতো কেউ পছন্দ হলে আমি নিজেদের মতে জানাবো। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না ভিয়ান। বেসিনে হাত ধুয়ে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কায়ানো তার পিছু পিছু ছুটে গেল। জেসিয়া তার মাকে জড়িয়ে ধরে মিথ্যে কান্নার অভিনয় করতে লাগলো। বিয়ান, আমার সাথে এমনটা কেন করলো আম্মু? আমার কোন দিক দিয়ে কমতি ছিল? সে বলতে লাগলো। আয়েশা সিদ্দিকা মেয়েকে সান্ত্বনা দিয়ে মেহেজাবিন মাহা ও মাহফুজুর রহমানকে উদ্দেশ্য করে অভিযোগের স্বরে বলতে লাগলেন, এসব বিষয় নিয়ে কেউ মজা করে? আমরা তো সত্যি সত্যি ধরে নিয়েছিলাম। তাছাড়া আমার মেয়েটা কত কষ্ট পেল, এর দায়ভার কি ভিয়ান নেবে? আমি কিছু জানি না ভাইজান, আর ভাবি ভিয়ানের সাথেই আমার মেয়ের বিয়ে দিতে হবে ব্যাস। মাহফুজুর রহমান গম্ভীর কণ্ঠে বললেন, সব ব্যাপার নিয়ে জোর করা যায় না আয়েশা। তাছাড়া জোর করে বিয়ে হলে পরবর্তীতে ওরা সুখে থাকতে পারবে না। ভিয়ান যখন বলেছে বিয়ে করতে চায় না, তখন এই ব্যাপারে কথা আর না তোলাই ভালো। আমি ওর পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আয়েশা সিদ্দিকা মুখ থমথমে করে নিয়ে চুপ করে গেলেন। মেহেজাবিন মাহা আর কোনো কথা বলতে পারলেন না। ছেলের ইচ্ছের বিরুদ্ধে তো তিনি কিছু করতে পারেন না, বরং তিনি নিজেকে দোষারোপ করতে লাগলেন। তিনি না জেনে বুঝে এমনটা না করলেও পারতেন, তার জন্যই হয়তো এত সবকিছু হয়েছে। ভিয়ান রুমে গিয়ে ক্রমাগত সপ্তর্ষির নাম্বারে কল দিয়ে যাচ্ছে, কিন্তু সপ্তর্ষি কিছুতেই কল ধরছে না। মেসেজ দিয়েও লাভ হচ্ছে না, তার মেসেজ সিন করছে না কিংবা কোনো রিপ্লাইও দিচ্ছে না। রাগে ভিয়ানের মাথা ফেটে যাচ্ছে। একই অবস্থা হয়েছে কায়ানেরও। যারা তো সপ্তর্ষির চেয়েও আরো এক ধাপ এগিয়ে গিয়ে কায়ানের নাম্বার ব্লক লিস্টেই ফেলে দিয়েছে।
এমনকি সব জায়গা থেকে তাকে ব্লক মেরে রেখেছে। এজন্য দুই ভাই নিজেদের রুমে তীব্র রাগান্বিত মনোভাব নিয়ে পাইচারি করে যাচ্ছে। এদিকে হঠাৎ করে ভিয়ানের ফোনে একটা মেসেজ চলে এলো। সপ্তর্ষি হোয়াটসঅ্যাপে একটা ছেলের ছবি দিয়েছে। ছেলেটাকে দেখে ভ্রুকুচকি এলো ভিয়ানের। একটা অদ্ভুত আর পাগলাটে টাইপ ছেলের ছবি। বাইকের সাথে হেলান দিয়ে উদ্ভট ভাবভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভিয়ানের ভীষণ হাসি পেল ছবিটা দেখে। লম্বা শুটকির মতো দেহে কালচে শ্যামলা রংটা কেমন বিভৎস দেখাচ্ছে। বডি শেভিং সে পছন্দ করে না, কিন্তু এই ছেলেটার উদ্ভট ভাবভঙ্গি দেখে সে ঠোঁট চেপে কয়েক দফা হাসলো। এদিকে ছবিটার নিচে সপ্তর্ষি লিখল, নিউ ক্রাশ লোডিং। এই হ্যান্ডসাম ছেলে আমার উপর ক্রাশ খেয়েছে আর আমি ওর উপরে। ভাবছি ডেটে গিয়ে রিলেশনের ব্যাপারটা একেবারে পাকাপোক্ত করে ফেলবো। তারপর বিয়ে শাদী করে হানিমুনে চলে যাব। আমাদের জুটির জন্য দোয়া করবে, কেমন? সপ্তর্ষির মেসেজটা দেখে ভিয়ানের ক্রোধ আকাশ ছুঁয়ে গেল যেন। সে রেগে পাল্টা কিছু লিখতে যাবে তার আগেই সপ্তর্ষি তাকে ব্লক করে দিল। ফলে তীব্র রাগে চিৎকার করে ফোনটা সজোরে মেঝেতে আশ্রে ফেলল ভিয়ান। আর মনে মনে ভাবতে লাগলো, তোকে একটা বার শুধু হাতের কাছে পাই, মেরে মেরে তক্তা বানাবো তোকে আমি। তোর ক্রাশ খাওয়া জন্মের মতো ছুটাবো আমি। কথাগুলো বলে মাথার চুল দুই হাতে টেনে ধরল ভিয়ান। এদিকে কায়ানের অবস্থাও একই রকম। যারা হঠাৎ করে ব্লগ খুলে কায়ানের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট শেয়ার করলো। ফেসবুক পোস্টের একটা স্ক্রিনশট সেটা। সেখানে দেখা যাচ্ছে যারা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে একটা অজ্ঞাত ছেলের সাথে। তবে প্রোফাইল পিকে ছেলেটাকে দেখতে খুব সুন্দর লাগছে। যারা স্ক্রিনশটের নিচে সুন্দর করে লিখে দিয়েছে, আমাদের নতুন ছুটির জন্য অনেক অনেক দোয়া করো কায়ান ভাইয়া। তোমার আর তোমার হবু শাকচুন্নি বউয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তবে যত চেষ্টাই করো না কেন আমাদের মতো হতে পারবে না। মেসেজগুলো পাঠিয়ে মুহূর্তের মাঝে কায়ানকে ব্লক করে দিল যারা। এদিকে কায়ান যারার এহেন কাণ্ড দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। সে কিছু করার আগেই যারা ব্লক দিয়ে দিয়েছে তাকে। ফলশ্রুতিতে সে পাগলের মতো চিৎকার করতে করতে ফোনটা সজোরে মেঝেতে আশ্রে ভেঙে ফেলল। চুল টানতে টানতে চিৎকার করে কায়ান বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই অন্য ছেলের সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিস? একবার তোকে হাতের কাছে পেলে তোর স্ট্যাটাস দেওয়া শখ জন্মের মতো ছুটিয়ে দেবো, বেয়াদব। কায়ান ও ভিয়ান মাতাল হয়ে অ্যালকোহলের বোতল হাতে নিয়ে ছাদে বসে রয়েছে। দুজনের দৃষ্টি উন্মুক্ত আকাশের পানে স্থির। তারা ভরা আকাশের মাঝে আজ পূর্ণিমার চাঁদটা মেঘের আড়ালে বারবার লুকিয়ে যাচ্ছে। শীতের হিমশীতল বাতাস বইছে চারিপাশে। অথচ দুজনের পরনে গরম বস্ত্র হিসেবে হুডি ছাড়া আর কিছুই নেই। এই মুহূর্তে তারা একত্রে বসে চিয়ার্স করে একের পর এক অ্যালকোহলের প্যাক খালি করে যাচ্ছে। কায়ান হঠাৎ করে ভিয়ানকে জড়িয়ে ধরে ভ্যাউ ভ্যাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, নারী মানে ছলনাময়ী রে ভাই। যারা আমাকে এত বড় ধোকা কিভাবে দিল, আমি কিছুতেই মানতে পারছি না রে ভাই। ভিয়ান এক ধাক্কা দিয়ে কায়ানকে দূরে সরিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, নাটক করো না, ব্যাটা নাটকবাজ। তুমি যে সামিয়াকে দিয়ে নাটক করিয়ে যারাকে খেপিয়েছ, এটা কিন্তু আমি ভালো করে জানি। লজ্জা করো না নিজের বান্ধবীকে এভাবে ব্যবহার করতে? বেশ হয়েছে একদম। যারা অন্য কাউকে বিয়ে করে হানিমুনে চলে যাক, তারপর বাচ্চা কাচ্চা শহরে চলে আসুক, আর সেই বাচ্চা তোমাকে মামা বলে ডাকুক। কথাগুলো বলে হঠাৎ গগন কাঁপিয়ে হাসতে লাগলো ভিয়ান। ভিয়ানের কথা শুনে কায়ানের একই সাথে কষ্ট হতে লাগলো, আবার রাগও হতে লাগলো। সে উঠে দাঁড়িয়ে খেপে বলে উঠল, আগে নিজের সরকায় তেল দে। তুই যে সপ্তাহকে নিজের বিয়ের কথা বলে খেপিয়েছিস, ওর যে তোকে মেসেজ এর ক্রাশের পিক দিয়েছে সেটা কিন্তু আমি জানি। উফ, ওকে যা মানাবে না ছেলেটার পাশে, তোর মতো বাতরের পাশে ওকে একদম মানায় না। ওরা বিয়ে করলে ওদের বাচ্চা কাচ্চা তোকে মামা বলে ডাকবে, দেখে নিস। কথাগুলো বলে কায়ান হো হো করে হাসতে লাগলো। ভিয়ান রেগে উঠে গিয়ে কায়ানের গলা চেপে ধরল। মুহূর্তের মধ্যেই দুটোতে মারামারি লেগে গেল। ছোটবেলার ছেলে মানুষই পুনরায় ফিরে এসেছে যেন। তার উপর মাতাল হাওয়াতে কি করছে না করছে কোনো কিছুরই ধ্যান নেই তাদের। মারামারি করতে করতে আধমরা হয়ে একসময় ফ্লোরে বসে পড়লো দুজন। তারপর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে মেকি কান্না কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাদের ভালোবাসায় বুঝবে না রে ভাই, নিষ্ঠুর পাষাণী ওরা। আমাদের ফিলিংস নিয়ে এভাবে লুডো খেলতে পারলো ওরা। এবার আমরা ওদের মন নিয়ে হাডুডু খেলবো। কিছুক্ষণ এভাবে উল্টো পাল্টা বকবক চলতে থাকার পর দুজন দুজনের পিঠে পিঠ ঠেকিয়ে ছাদের মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতার মধ্যে দিয়ে কেটে যাওয়ার পর কায়ান আবারও নাটকীয় স্বরে কেঁদে বলে উঠল,
এখন আমারও কি হবে রে? যারা কি সত্যি সত্যিই অন্য ছেলেকে বিয়ে করে নেবে? তাহলে আমার জামা কাপড় কে ধুয়ে দিবে, ঘর দোর কে পরিষ্কার করে দিবে, আর আমাকে চা বানিয়ে দিবে কে? কথাগুলো বলে বাচ্চাদের মতো হাত পা ছুড়ে কাঁদতে লাগলো কায়ান। ভিয়ান বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কচুগাছির সাথে ফাঁসি দিয়ে মরো তাহলে। না না, আমি মরে গেলে আমার যারা বেবি বিধবা হয়ে যাবে। আচ্ছা, প্রেমে পড়লে তো মানুষ হাত পা কত কিছু কাটে। আমি কি ওর জন্য এমন কিছু করব তাহলে ও ইমপ্রেস হয়ে আমার কাছে ফিরে আসবে? ভিয়ান কিছুটা ভাবুক ভঙ্গিতে বলে উঠল, একটু উপায় আছে অবশ্য। তোমার গলা ও সবচেয়ে বেশি ইমপ্রেস হবে। আর এই আইডিয়াটা অনেক ইউনিকও। কায়ান পেছন থেকে ভিয়ানের পিঠে দুম করে কিল বসিয়ে দিয়ে বলে উঠল, শালা মির্জাফর, তোর মতো ভাই থাকলেও আমার আর শত্রুর প্রয়োজন হবে না। কথাগুলো বলে উঠতে নিলেই ভিয়ান কায়ানের হাত ধরে আটকিয়ে দিল। তারপর তার সামনাসামনি বসে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, ওদের মারানোর জন্য আমাদের সপ্তর্ষিদের গ্রামের বাড়িতে যেতে হবে। প্রথমে তুমি আর আমি ওদেরকে ভালোভাবে বোঝাবো। তাতে কোনো কাজ না হলে এমন কিছু করব যাতে ওরা আমাদের কাছে আসতে বাধ্য হয়। আর তাতেও কাজ না হলে একেবারে ফিরেনদের মতো জোর করে রাজি করাবো। ভিয়ানের কথা শুনে কায়ানের মুখখানা চাঁদের মতো চকচকে উজ্জ্বল হয়ে উঠল। সে ভাইয়ের হাতে হাত মিলিয়ে উজ্জ্বল মুখে বলে উঠল, গুড আইডিয়া ভাই, তাহলে কালকেই আর শিখ নগর গ্রামের উদ্দেশ্যে যাওয়া যাক। ইয়েস ব্রো। কথাগুলো বলে আবারও বোতল হাতে চিয়ার্স করলো দুই ভাই। মুহূর্তেই কুটিল হাসিতে ফেটে পড়ল দুই ভাই। যেন মস্ত বড় কোনো ষড়যন্ত্রের জাল বুনন করেছে তারা।